অসামান্য হয়েও আজন্ম বঞ্চনা এবং অবহেলার শিকার হয়ে জীবন কাটিয়েছেন অভিনেত্রী বিনোদিনী দাসী। 1863 সালে তৎকালীন কর্নওয়ালিস স্ট্রিটের যে 154 নম্বর বাড়িতে বিনোদিনী দাসী জন্মগ্রহণ করেছিলেন, বছর 10 আগে বিনোদিনীর জন্মের 150 বছর উপলক্ষে সেই বাড়ির সামনের ফুটপাতে চেতনা গণসংস্কৃতি সংস্থা উদ্যোগে একটা পাথরের ফলক বসানো হয়েছিল। মাত্র 10-11 বছরের মধ্যেই সেটা ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো, যখন ওই ফলকটাকে উপড়ানো অবস্থায় দেখা যাচ্ছে, ঠিক সেই সময়েই বিনোদিনী দাসীকে নিয়ে তৈরি হয়েছে এক চলচ্চিত্র। বিনোদিনী অবশ্য সে বাড়িতে চিরকাল বসবাস করেনি। তার জন্ম এবং পরবর্তী সময়ে সেটা ছিল খোলা চালের বাড়ি। পরে সেখানকার মালিকানা বদল হয় আর তৈরি হয় পাকা বাড়ি। আর বিনোদিনীও সেই জায়গা ছেড়ে কর্নওয়ালিস স্ট্রিটের নতুন স্টার থিয়েটারের পাশে সাবেক রাজবাগান স্ট্রিটে নিজের বাড়িতে উঠে যান। বর্তমানে সে রাস্তা অবশ্য নোটে বিনোদিনীরই নামাঙ্কিত। তো চলুন আজকে আপনাদেরকে শোনানো যাক সেই নটি বিনোদিনীর জীবন কাহিনী। আর এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। এক আশ্চর্য প্রতিভার নাম নটি বিনোদিনী। সে যুগে নারীদের আলাদা কোনো রকম অস্তিত্ব স্বীকার করত না পরিবার কিংবা সমাজ, এমনকি দেশের শাসককুলও। সেই সময় দাঁড়িয়ে নিজের অভিনয় প্রতিভার জোরে বিনোদিনী নিজেকে সসম্মানে প্রতিষ্ঠিত করেছিলেন শুধু অভিনয় জগতে নয়, সংস্কৃত মনস্ক অভিজাত লোকেদের সভাতেও, যেখানে আলোচিত হতো বাংলা ইংরেজি সাহিত্য। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সেসব আলোচনায় যোগ দিতেন এই অসামান্যা প্রতিভাময়ী সুন্দরী নারী, যদিও তার প্রথাগত শিক্ষা ছিল সামান্যই। 1863 সালে তার জন্ম ঠিকানা ছিল 154 নম্বর কর্নওয়ালিস স্ট্রিট। মা ও দিদিমার তত্ত্বাবধানে বড় হওয়া। অত্যন্ত গরিব অবস্থা ছিল তাদের। খোলা চালের বাড়ি, তারই আবার 2-1টি ঘর ভাড়ায় দেওয়া অন্য সংস্থানের জন্য। পুটি নামে ডাকত সবাই সেই ফুটফুটে ছোট্ট মেয়েটিকে। মা, ভাই আর দিদিমাকে নিয়ে সংসার, ঘর ভাড়া আর মা দিদিমার সামান্য অলংকার, এই ছিল আয়ের পথ। খুবই দরিদ্র জীবন। দিদিমা তারই মধ্যে বিয়ে দিয়ে দিলেন পুটির, তারই খেলার সাথীর সঙ্গে। কিন্তু সেই বিয়ে স্থায়ী হলো না। পুটির স্বামীকে তার বাড়ির লোকেরা নিয়ে চলে গেল। ভাইয়ের এক সময় বিয়ে হলো, কিন্তু ভাই বউ থাকলো না শ্বশুরবাড়ি। পুটি একেবারে একা হয়ে গেল। আর তখন তাকে ভর্তি করা হলো কর্নওয়ালিস স্ট্রিটের অবৈতনিক স্কুলে। নাম লেখানো হলো বিনোদিনী দাসী। পুটি থেকে বিনোদিনীতে রূপান্তরিত হওয়া শুরু হলো সেই মুহূর্ত থেকে। পড়াশোনাতে তার মেধার পরিচয় পাওয়া এক আশ্চর্য কথাই। পরিবেশ তো অনুকূল ছিল না। গানের গলাও ছিল অত্যন্ত রকমের ভালো। বিনোদিনীর বাড়িতে গঙ্গাবাই নামে এক গায়িকা ঘর ভাড়া নিয়ে থাকতেন মাঝে মাঝে। বয়সে বিনোদিনীর থেকে অনেক বড়, তাও বিনোদিনী তার সাথে সই পাতালেন। গোলাপ ফুল বলে ডাকতেন তাকে। দারিদ্র্যের সঙ্গে যুঝতে না পেরে বিনোদিনীর মা দিদিমা এই গঙ্গাবাইয়ের কাছেই গান শিখতে দিলেন তাকে। আশ্চর্য দরদ ভরা কণ্ঠ, সুর, লয়, তালের জ্ঞান যেন এই মেয়ের সহজাত ক্ষমতা। তাই অল্প কদিনেই সে আয়ত্ত করে নিল সুমধুর সব গান। এদিকে গঙ্গাবাইয়ের ঘরে গানের আসর বসত প্রায়, আর সেখানে আসতেন তখনকার সমাজের গানের সমজদার জ্ঞানীগুণীরা। বিনোদিনীর এই গান গাইবার ক্ষমতা পাল্টে দিল তার জীবন। যদিও দারিদ্র্যদোষ তার জীবন পরিবর্তনের অন্যতম কারণ, আর কারণ গঙ্গাবাই নিজে। তিনি বিনোদিনীকে নামিয়ে দিলেন বারাঙ্গনার ভূমিকায়। তখনকার সমাজে আসরে গান গাইতেন এরাই। গঙ্গাবাইয়ের আসরে আসতেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আর ব্রজনাথ শেঠ। তারা বিনোদিনীকে ভর্তি করে দিলেন গ্রেট ন্যাশনাল থিয়েটারে 10 টাকা বেতনে। মহেন্দ্রলাল বসুর ওপর
তাকে শেখানোর ভার পড়ল। পরে অর্ধেন্দুশেখর মুস্তাফি, অমৃতলাল মুখোপাধ্যায়ের মতো নাট্যজগতের এইসব দিকপালেরা তার শিক্ষার ভার নিলেন। 1874 সালের 12ই ডিসেম্বর মাত্র 11 বছর বয়সে 2-4টি সংলাপের মাধ্যমে অভিনয় করলেন শত্রু সংঘাত নাটকে। মাত করে দিলেন দর্শককুল ও নাট্যজগৎকে। বিনোদিনী তার আত্মজীবনীতে এই অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন। পরের নাটকে নামলেন নায়িকার ভূমিকায়, বয়স এত কম হওয়া সত্ত্বেও। সেই সময়ে অভিজাত ঘরের মেয়েরা নাটক যাত্রায় অংশগ্রহণ করতেন না, তাই নাটক জগৎকে এই বারাঙ্গনাদের থেকেই স্ত্রী ভূমিকার জন্য মেয়ে জোগাড় করতে হতো। বিনোদিনীকে অবশ্য বড় মেয়েদের ভূমিকায় সাজাতে বেশ কষ্ট করতে হতো সাজাবার লোকেদের। তিনি নিজে লিখেছেন, আমাকে সাজাতে বেশকারী পরিশ্রমের অন্ত ছিল না। ছোট ছিলাম তো, কিন্তু সাজতে হতো যুবতী। তারপর থেকেই অবিসংবাদিত নায়িকার ভূমিকায় অভিনয় ও প্রতিভা বলে স্বর্ণশিখরে আরোহণ। 1875 সালে গ্রেট ন্যাশনাল থিয়েটার নাটকের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে উত্তর ভারত ভ্রমণে বেরোয়। বিনোদিনীই ছিলেন দলের প্রধান অভিনেত্রী। নীলদর্পণ নাটক শ্রেষ্ঠ প্রযোজনা হিসাবে স্বীকৃতি পায়। বিনোদিনী তার স্মৃতিকথায় লিখে গেছেন সেই ঐতিহাসিক মুহূর্তের কথা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটকে বিনোদিনীর অভিনয় আর এক ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু 1876 ডিসেম্বরে তিনি গ্রেট ন্যাশনাল ছেড়ে বেঙ্গল থিয়েটারে যোগ দিলেন। শুরু হলো তার জীবনের আর এক ঐতিহাসিক অধ্যায়। সেখানেও বেশি সময় রইলেন না, মাত্র 19 মাস কাজ করেছিলেন তিনি এই দলে। এই সময়কালীন অভিনয়েই তাকে অনেক উঁচু আসনে বসালো। তার জীবনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ও রচিত হয়েছিল সেই সময়ে। মাত্র 13 বছর বয়স, আমরা এখন এই বয়সকে বলি টিন এজ। শুরু হলো সেই বয়সেই কিশোরী থেকে যুবতীতে রূপান্তরিত হবার প্রথম ধাপ। কিন্তু 19বিংশ শতাব্দী অর্থাৎ 1876 সালের মনস্কতায় তিনি তখন পূর্ণ যুবতী। গাম্ভীর্য ব্যক্তিত্বের অধিকারিণী এই যুবতী অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ চরিত্রগুলিকে বোঝার ক্ষমতা সহজাত বুদ্ধিতে আত্মস্থ করেছেন ও অভিনয় ক্ষমতা গুণে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছিলেন সেই সব চরিত্রগুলিকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নায়িকা চরিত্রগুলিতে তিনিই অভিনয় করেছেন। শ্রী শরৎচন্দ্র ঘোষ ছিলেন তখন তার শিক্ষাগুরু। নিজেকে সম্পূর্ণ করে মেলে ধরার সুযোগ পেলেন এখানে। নাটক যে কেবল প্রমোদের উপকরণ নয়, তা বুঝতে শিখলেন এখান থেকেই। এই দলে নাটকের মহড়ায় আসতেন সমসাময়িক সংস্কৃতি সম্পন্ন গুণীজনেরা। এই সাংস্কৃতিক পরিবেশ বিনোদিনীকে প্রভাবিত করেছিল। তার প্রমাণ তার চরিত্রাভিনয়। কিন্তু এই বেঙ্গল থিয়েটারও তাকে ছাড়তে হলো, কারণ নাট্যাচার্য গিরিশ ঘোষ কপালকুণ্ডলা নাটক দেখতে এলেন ন্যাশনাল থিয়েটারের মালিক কেদারনাথ চৌধুরী। সঙ্গে গিরিশ ঘোষ। মুগ্ধ ও বিস্মিত গিরিশ ঘোষ বিনোদিনীকে নিয়ে এলেন ন্যাশনাল থিয়েটারে 1877 সালে। শুরু হলো আরেক পর্ব ও তার অভিনেত্রী জীবনের শেষ অধ্যায়, যা অত্যন্ত করুণ ও বেদনাদায়ক এবং তার পক্ষে আত্মসম্মানহানিকর। গিরিশ ঘোষের দলে আসার পর তার অভিনয় প্রতিভা স্বীকৃতি পায় বাংলার সর্বত্র। নাটক ও সংস্কৃতিবান রুচিশীল মহলে হয়ে উঠলেন তিনি নাট্য সম্রাজ্ঞী। সীতা প্রমীলা, কৈকেয়ী, কপালকুণ্ডলা, মতিবিবি এবং এরকম আরও অনেক নারীপ্রধান চরিত্রগুলি তার অভিনয়গুণে হয়ে ওঠে বাস্তব। মৃণালিনী নাটকে মনোরমার চরিত্রে তার অভিনয় দেখে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলেছিলেন, আমি মনোরমার চরিত্র পুস্তকেই লিখিয়াছিলাম, কখনো যে প্রত্যক্ষ দেখিব এমন আশা করি নাই। আজ বিনোদের অভিনয় দেখিয়া সে ভ্রম ঘুচিল। এই বক্তব্য প্রমাণ করে লেখকের কল্পনার নারীকে কিভাবে তিনি বাস্তবায়িত করেছেন। অতীব প্রখর মননশক্তি না থাকলে এরকম অভিনয় করা যায় না। ন্যাশনাল থিয়েটারে বিনোদের শিক্ষাগুরু এবার হলেন স্বয়ং গিরিশ ঘোষ। শুরু হলো উঁচু দরের অভিনয় শিক্ষার উচ্চপাঠ। 1877 1 ডিসেম্বর থেকে পরপর অভিনয় করে চললেন। আপনারা আবার তার বয়সটা মনে করুন, মাত্র 14 বছর। কি অসাধারণ প্রতিভাময়ী ছিলেন এই নারী।
ভাবলেও অবাক হতে হয়। গিরিশচন্দ্রের অভিনয় শিক্ষার মাধ্যমে তিনি আরও শিখলেন যে কিভাবে স্বতন্ত্র ব্যক্তিত্ব লাভ করা যায়। বিনোদের বাড়িতে আলোচনার আসর জমে উঠত। আসতেন গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, অমৃতলাল মিত্র। বিলেতের অভিনেত্রীদের থেকে শেক্সপিয়র, মিল্টন, বাইরন, পোপ প্রভৃতি কবিদের কাব্য আলোচিত হতো সব দৃষ্টিকোণ থেকে। বিনোদিনী দাসী এই উজ্জ্বল নক্ষত্রের আলো বিচ্ছুরিত হয়েছিল টানা 12 বছর ধরে। কিন্তু সময় বা কালের করাল দংশন পড়তে আরম্ভ করল বিনোদের অভিনয় জীবনে। নানা কারণে অবস্থার বিপাকে পড়ে কেদারনাথ চৌধুরী ন্যাশনাল থিয়েটার বিক্রি করতে বাধ্য হন। 2-3 বার হাত বদল হয়ে প্রতাপচাঁদ জহুরি কিনলেন সেই ন্যাশনাল থিয়েটার। গিরিশ ঘোষকে অধ্যক্ষ করা হয়। শুরু হয় নিয়মনিষ্ঠ ব্যবসায়িক থিয়েটারে এক নতুন যুগ। গিরিশ ঘোষের শিক্ষায় বিনোদের রূপান্তর ঘটল বিস্ময়কর প্রতিভাশালিনী এক অভিনেত্রীতে। যদিও গিরিশ ঘোষ তার কৃতিত্ব দাবি করেননি এবং বিনোদের প্রতিভার কথাই তিনি বলেছেন বারবার। কিন্তু একবার 15 দিনের ছুটিতে কাশী গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিনোদিনী 1 মাস অভিনয়ে যোগ দিতে পারেননি। আর তাতে জহুরি তার বেতন বন্ধ করে দেন। আত্মসম্মানী বিনোদিনী তখনই থিয়েটার ছেড়ে দিতে চাইলে গিরিশ ঘোষ ও অন্যান্যরা নিজেদের থিয়েটার তৈরির কথা বলে তাকে শান্ত করেন। ঠিক তখনই গৌরমুখ রায় নামে এক যুবক বিনোদের জীবনে আসে। সে টাকা দেবে থিয়েটার গড়তে, কিন্তু বদলে তার চাই বিনোদিনীকে। বিনোদিনী অনেক ভাবনা চিন্তা করে রাজি হলেন, কারণ থিয়েটার ও অভিনয় দুটোই ছিল তার ধ্যান জ্ঞান। 50,000 টাকা দিলেন সেই যুবক, আর সেই টাকা বিনোদিনী ঢাললেন থিয়েটার গড়তে। বিডন স্ট্রিটে জমি নেওয়া হলো। সমস্ত উদ্যোগ স্বয়ং বিনোদিনীর। গৌরমুখ আশা দিয়েছিলেন থিয়েটারের নাম হবে বি থিয়েটার, এই নামেই রেজিস্ট্রি হবে, স্থির হয়। কিন্তু দৈবের খেলা যাকে বলে তাই হলো স্টার থিয়েটার। আসলে গিরিশ প্রমুখের চোখে বিনোদিনী বড় অভিনেত্রী হলেও বারাঙ্গনার অতিরিক্ত কিছু নয়। এত বড় প্রবঞ্চনা বিনোদিনী ভুলতে চেষ্টা করলেন। মহড়ায়ও এলেন, কিন্তু এসেই বুঝলেন গোটা পরিবেশ পাল্টে গিয়েছে। আশা বন্ধ করলেন। 2-3 মাস কেটে গেল। গিরিশ ঘোষ আবারও মধ্যস্থতা করে ফেরালেন বিনোদিনীকে। 1883 সালের 21শে জুলাই স্টার থিয়েটারে উদ্বোধন হলো দক্ষযোগ্য নাটক দিয়ে। সতীর ভূমিকায় বিনোদিনীর অভিনয় সকলকে অভিভূত করল। 1883 সালের শেষ পর্যন্ত গৌরমুখ স্টারের সাথে যুক্ত ছিলেন। নল দময়ন্তীতে দময়ন্তী ও ধ্রুব চরিত্রতে সুরুচির ভূমিকায় তার অভিনয় আবারও প্রমাণ করল। তার অভিনয় দক্ষতা দুটি পৌরাণিক চরিত্রকে যেন বাস্তব রূপ দিয়েছিল। কিন্তু আবার দুর্যোগের ঘনঘটা। গুরমুখ পরিবারে চাপে পড়ে স্টারের স্বত্ব বিক্রি করতে মনস্থ করেন। বিনোদিনীকে অংশীদার করতে চেয়েছিলেন, কিন্তু বারাঙ্গনার অধীনে কাজে আপত্তি উঠল সুশীল সমাজের। কি হাস্যকর কথা! বারাঙ্গনার দেহ ব্যবহার করা যায় নিজের জৈব চাহিদা মেটাতে, কিন্তু তার অধীনে কাজ নৈব নৈব চ। হোক না তিনি অসামান্যা, শুধু রূপে অভিনয়ে নয়, বিচার বুদ্ধিতেও। সত্যগ্রহণে অস্বীকার করতে গিরিশ ঘোষ রাজি করালেন বিনোদিনী ও তার মাকে। স্টারের স্বত্বাধিকারী হলেন অমৃতলাল মিত্র, দাশুচরণ নিয়োগী ও হরিপ্রসাদ বসু ও অমৃতলাল বসু। চৈতন্যলীলা তখন অভিনীত হচ্ছে স্টারে। 1884 2 আগস্ট প্রথম অভিনীত হয় চৈতন্যলীলা। সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী এই নাটক। শ্রীচৈতন্যের ভূমিকায় বিনোদিনীর অভিনয় দেখে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, আসল নকল এক দেখলাম। নিমাই চরিত্রের ভাবতন্ময়তা বিনোদিনীকে আচ্ছন্ন করে রাখত। এর ভেতর দিয়েই পাঁক থেকে পদ্ম হয়ে উঠলেন নটি বারাঙ্গনা বিনোদিনী। শ্রীরামকৃষ্ণের স্পর্শে গ্লানিহীন কলুষমুক্ত হলেন বারাঙ্গনা, সঙ্গে বাংলার রঙ্গালয়েও অসুচিমুক্ত হল। স্টার থিয়েটারে বিনোদিনীর শেষ গুরুত্বপূর্ণ চরিত্র বিল্বমঙ্গলের চিন্তামণি। সেই সময়েই সঙ্গী সাথীদের সঙ্গে বিনোদিনীর বিরোধ আরম্ভ হয়। অনেক সময় স্টারের জন্য তার আত্মত্যাগের কথা মুখ ফুটে বলে ফেলতেন, তাই বিরোধ বাধত। সহকর্মীরা এটাকে বারাঙ্গনার ধৃষ্টতা বলে মনে করতেন।
গিরিশ ঘোষ এসব ব্যাপারে একেবারে নিস্পৃহ ভাব দেখাতেন। এই অপমান, এই অবমাননা বিনোদিনী কিছুতেই মেনে নিতে পারলেন না। ছেড়ে দিলেন থিয়েটার। 1887-এর 1 জানুয়ারি তার অভিনীত শেষ নাটক ছিল বেল্লিক রাজার। বিনোদিনী লিখেছেন, থিয়েটার ভালোবাসিতাম, তাই কার্য করিতাম, কিন্তু ছলনার আঘাত ভুলিতে পারি নাই, তাই অবসর বুঝিয়া লইলাম। লক্ষ্য করার মতো বিনোদের ভাষা। কতটুকুই বা পড়াশোনা করেছিলেন তিনি? কোনোদিন তিনি অস্বীকার করেননি বারাঙ্গানার ঘরে তার জন্ম, কিন্তু মর্যাদাহীন জীবনকে সম্মানের শিখরে নেবার সাধনা তিনি করেছিলেন। লিখেছিলেন 2টি বই, আমার কথা ও আমার অভিনেত্রী জীবন, যদিও দ্বিতীয়টি তিনি শেষ করে যেতে পারেননি। আমার কথায় তিনি বিবৃতি করেছেন তৎকালীন বাঙালি সমাজের কথা, বাংলা থিয়েটারের কথা। তার এই আত্মজীবনীমূলক লেখা এক ঐতিহাসিক দলিল, যার ভাষাও ছিল অত্যন্ত সহজ সাবলীল, কিন্তু ভাষাশৈলী ও মাধুর্যে পরিপূর্ণ। তিনি একাধারে কবিও ছিলেন। তার রচিত 2টি কবিতার বই বাসনা ও কনক নলিনী তার সময়েই বাংলা রঙ্গজগতও রূপান্তরিত হয়েছিল। মুক্তমঞ্চের যাত্রা ঢঙের অভিনয় থেকে মঞ্চে পর্দাসহ ইউরোপিয়ান বৈশিষ্ট্যের অভিনয়ের দিকে। বিনোদিনী ভারতীয় বা দেশজ সাজসজ্জার সঙ্গে ইউরোপীয় সাজসজ্জার সংমিশ্রণ ঘটান, যদিও তার সামনে কোনো রোল মডেল ছিল না। মুন অব দ্য স্টার, ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ, এইসব বিশেষণে তিনি ভূষিতা হয়েছিলেন। তবুও মাত্র 23 বছর বয়সে অভিনয় জীবনের মধ্যগগনে পৌঁছে তাকে ছাড়তে হয়েছিল তার ভালোবাসার পেশা ও জীবনকে। স্বামী সন্তান ভরা সংসারের স্বপ্নও তিনি দেখতেন। তার ব্যক্তিগত জীবনের বাকি ভাগটা অনেকটাই পর্দার আড়ালেই থেকে গেছে। পুরুষরা এসেছে ও গেছে তার জীবনে, কিন্তু প্রকৃত ভালোবাসার জন্য তার অন্তর কেঁদেছিল সর্বদাই। সন্তানও এসেছিল তার কোলে, কিন্তু মাত্র 13 বছর বয়সে তার একমাত্র কন্যা মারা যায় 1904 সালে। থিয়েটার থেকে বিদায় নেবার পর তিনি আশ্রয় নিয়েছিলেন তার প্রকৃত উপকারী বন্ধু ও ভালোবাসার জন রক্ষক রাঙাবাবুর কাছে, কিন্তু তিনিও চলে গেলেন পরপারে 1912 সালে। সেই সময় থেকে তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1942 সাল পর্যন্ত 30 বৎসরব্যাপী তার জীবন কিভাবে কেটেছে তা ভালো জানা যায় না। সম্ভবত যে জায়গায় ও যে পেশাকে তিনি সবচাইতে বেশি ঘৃণা করতেন, সেই জায়গায় যেখানে তার ছেলেবেলা কেটেছে, সেখানেই ফিরে গেছিলেন পেটের দায়ে। মাঝে মাঝে স্টার থিয়েটারেও গিয়ে বসে থাকতেন, হয়তো ভিক্ষেও করতে হয়েছে তাকে। ভাগ্যের কি করুণ পরিহাস! সম্রাজ্ঞীকে লাঞ্ছিত হতে হলো নিয়তির কাছে। 79 বছর বয়সে মৃত্যু তাকে শান্তি দিল। তবুও এ কথা বলাই যায়, লেডিস গ্রিন রুমের আড়াল থেকে বেরিয়ে তিনি নারীর অধিকার দাবি করেছিলেন। তার জন্মের 150 বছর বাদে স্টার থিয়েটারের নাম হয়েছে বিনোদিনী থিয়েটার। তবুও ভালো, কিন্তু যার এটার প্রয়োজন ছিল সে তো জীবিত অবস্থায় তার সেই সম্মানটুকু পেল না। তো শ্রোতা বন্ধুরা, নটি বিনোদিনীর এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।